হিন্দুত্ববাদীদের ইশারায় এবং দিল্লির ইশারায় এই দেশে যারাই ইসলামের পক্ষে আওয়াজ করেন, মাঠে ময়দানে যারা জাতিকে জাগ্রত করার চেষ্টা করেন এবং আগামী দিনে দিন বিজয়ের স্বপ্ন দেখান, সবাইকেই তারা টার্গেট করেছে। এবারের নির্বাচনে ইনশাআল্লাহ জামায়াত ইসলামীর যে জোটটা তারাই এগিয়ে যাবে, এটা আমার ধারণা। তবে আপনি লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছিলেন, এটা নিয়ে আমাদের আশঙ্কা আছে। জামায়াতের আমিরের আসনে পর্যন্ত বিএনপির লোকেরা মা বোনদের গায়ে পর্যন্ত হাত তুলেছে। আমাকে গ্রেফতার করে নিয়ে গেল সিটিটিসি, কাউন্টার টেরোরিজম ইউনিট। এটা 2021-এর ঐতিহাসিক 5ই মে। রমাজানের শেষ দশকের দিনগুলো এবং ঈদের দিন পর্যন্ত আমি রিমান্ডে থাকলাম 10 দিন পর্যন্ত। এরপর আমাকে কারাগারে পাঠানো হলো। এই হারে দুর্নীতি, চাঁদাবাজি, খুন করে ইতিমধ্যেই চাঁদাবাজির আমরা ভয়ঙ্কর অবস্থা দেখেছি। দিনে দুপুরে ব্যবসায়ীর মাথা থেতলে তাকে হত্যা করার দৃশ্য দেখেছি। তো ক্ষমতায় যাওয়ার আগেই যদি এগুলো হয়, তাহলে ক্ষমতায় যাওয়ার পর কি হতে পারে এটা সহজে অনুমেয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা আমাদের স্টুডিওতে এমন একজন প্রখ্যাত আলেম দ্বীনকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি এরই মধ্যে বাংলাদেশের অসংখ্য মানুষের হৃদয় জয় করেছেন। আমাদের সাথে আছেন বাংলাদেশের অন্যতম সুপরিচিত একজন বক্তা, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা। আপনাকে স্বাগত জানাচ্ছি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আ আমরা আমাদের অনুষ্ঠান জুড়ে সাম্প্রতিক সময়ের ঘটনাবলী এবং আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলি। আমরা শুরুতেই আপনার বিষয়ে একটু কথা বলতে চাই। অতি সম্প্রতি আমরা দেখেছি আপনার ব্যাপার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক চর্চা হচ্ছে। কখনো সমালোচনা, কখনো আলোচনা হচ্ছে। আপনি অতি সম্প্রতি বাংলাদেশের অন্যতম একটি ইসলামিক রাজনৈতিক দল জামায়াত ইসলামীতে আপনি যোগ দিয়েছেন। সেটি মূলত সমালোচনা বা আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই জানতে চাই আসলে বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছে। আপনি কেন বাংলাদেশ জামায়াত ইসলামীকে পছন্দ করলেন এই রাজনৈতিক দলে যোগ দেওয়ার ব্যাপারে? আপনার যে যুক্তি আমরা সবিস্তারে জানতে চাই আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা। আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা একজন ঈমানদার হিসাবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আমি মনে করি আমাদের জীবনটা যেহেতু বড় ক্ষুদ্র, সংক্ষিপ্ত এই জীবন কেমন যেন শুরু করার আগেই সমাপ্ত হয়ে যায়। তো এই ক্ষুদ্র জীবনে এমন কোথাও কাজ করা দরকার এবং এমন কোথাও নিজের সময়গুলো ব্যয় করা দরকার যেখান থেকে সর্বোচ্চ রেজাল্টের আশা করা যায়। ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই দুর্বল, কিন্তু একটা গাড়ি যেমন অনেকগুলো চাকার সমন্বয়ে সামনের দিকে এগিয়ে যায়, আমি মনে করি আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান, মেধা, যোগ্যতা এবং প্রতিভা দিয়েছেন, আমি যদি এটা দিন বিজয়ের কোনো কাফেলার সঙ্গে সম্পৃক্ত থেকে এটাকে যথাযথভাবে ব্যবহার করি, এর দ্বারা উম্মার কিছুটা হলেও খেদমত করা সম্ভব। এখান থেকে আমি দীর্ঘদিন থেকেই বিচার বিবেচনা করে যেটা বুঝলাম, বাংলাদেশে অপরাপর ইসলামের সংগঠনগুলোর সঙ্গে জামায়াত ইসলামের উদাহরণ হলো কুয়োর সাথে সমুদ্রের উদাহরণের মতো। আমি কাউকে ছোট করার জন্য বা হেয় করার জন্য বলছি না। জামাত ইসলামী আলহামদুলিল্লাহ আজকে যে অবস্থানে আছে, অন্যান্য দলগুলোর এই অবস্থানে আসতে আগামী হয়তো 10 বছরও লাগবে, অথবা আরও বেশিও লাগতে পারে। ততদিনে জামাত ইসলামী হয়তো আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদের আমলে সবচাইতে বেশি জুলুম হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর উপর। তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু বাংলা একটা কথা বলে, রাখে আল্লাহ মারে কে। নির্যাতন যত বেড়েছে, মানুষের হৃদয়ে তাদের প্রতি ভালোবাসা, মুগ্ধতা আরও বেশি বেড়ে গিয়েছে। তা আমি মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামী বর্তমান সময়ে ইসলামী রাজনীতির অঙ্গনে সবচাইতে সম্ভাবনাময় নাম। আমরা প্রত্যেকে নিজেদের যোগ্যতা নিয়ে যদি তার হাতকে শক্তিশালী করি, তার পাশে থাকি, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামপন্থীদের নেতৃত্বেই এগিয়ে যাবে এবং ইসলামপন্থীদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিশেষত এবার যে 10 দলীয় জোটের বিষয়টা আমরা দেখলাম, জামায়াত ইসলামীর নেতৃত্বে এবং তাদের আহ্বানেই তো আলহামদুলিল্লাহ এটা সম্ভব হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইতিমধ্যে তারা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে ইসলামপন্থীদেরকে এক প্ল্যাটফর্মে এনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। তার চাইতে বড় কথা, গত 2 দিন আগে আমরা পলিসি সামিট দেখলাম।
কোনো একটা ইসলামী সংগঠন আগামী ৫ বছর কিভাবে দেশ পরিচালনা করবে, এর এত সুচিন্তিত দূরদর্শী পরিকল্পনা ইতিপূর্বে বাংলাদেশে কেউ কখনো দিতে পারেওনি এবং এটা কোনো ইসলামী সংগঠন পারবে এটা কেউ কল্পনাও করেনি। তো যার কারণে আমি মনে করি আমার মতো এরকম যারাই আছেন তারা যদি নিজেদের যতটুকু আল্লাহ যোগ্যতা দিয়েছেন তা নিয়ে সংগঠনের পাশে থাকেন, আগামী বাংলাদেশে একটা বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। নেক্সট রেভলিউশন ইসলামপন্থী রেভলিউশন হবে ইনশাআল্লাহ। আমার প্রশ্ন শুধু না, অসংখ্য মানুষের জানার ইচ্ছা যে আসলে ঠিক কবে থেকে বা কখন থেকে বা কিভাবে আসলে এই জামায়াতকে যে আপনার মননে মগজে বা ভালোবাসায় আপনি ধরলেন, আপনি সিদ্ধান্ত নিলেন বা এই প্রক্রিয়াটা কেমন ছিল? মানে কবে থেকে আপনি জামায়াতের প্রতি জানার যে আগ্রহটা সেই ঘটনাটা একটু আমরা জানতে চাই। মৌলিকভাবে ছাত্র যতদিন ছিলাম আমি কখনো কোনো ধরনের ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না এবং সে সময় আমরা যে পরিবেশে বা যে ধারার প্রতিষ্ঠানে পড়েছি সেখানে এটা অ্যালাও ছিল না। কর্মজীবনে এসে মৌলিকভাবে আমি সকল ঘরানার সকল ধারার চিন্তাভাবনাগুলোকে সামনে রেখে আমি ব্যাপক পড়াশোনা শুরু করলাম। সে সময়ে আমি প্রত্যেকের একদম মুসলিম ব্রাদারহুড থেকে শুরু করে জামায়াতে ইসলামী থেকে শুরু করে হামাস থেকে শুরু করে দেশ এবং বিদেশের সকল ঘরানার বইপত্রে আলহামদুলিল্লাহ আমার প্রায় পড়া সম্পূর্ণ। এই যে মাওলানা মওদুদী সাহেব যার হাত ধরে জামায়াত ইসলামীর প্রতিষ্ঠা, তার বইগুলো এখন থেকে আরো না হলে ৫-৬ বছর আগে আমার প্রায় সবই পড়া শেষ। বাকি ছিল শুধু তার তাফসিরটা। এটারও বড় একটা অংশ আমি কাশিমপুর কারাগারে যখন ফ্যাসিবাদের আমলে আমরা কারাবন্দী ছিলাম দীর্ঘ ১ বছর, সেখানে তারটা এবং সৈয়দ কুতুবের তাফসির ফি জিলালিল কোরআন এটা আমার পড়ার সুযোগ হয়েছে। তো মৌলিকভাবে চিন্তা চেতনার দিক থেকে বড় একটা আকর্ষণ তো সেখান থেকেই তৈরি হয়েছে। তবে আমরা যেহেতু একটা নির্দিষ্ট ঘরানায় বেড়ে উঠেছি যেখানে জামায়াত ইসলামের ব্যাপারে ব্যাপক সমালোচনা এবং তাদেরকে নিয়ে ব্যাপক আপত্তি, একটা পর্যায়ে এগুলো নিয়ে আমি তুলনামূলক পড়াশোনা শুরু করলাম যে জামায়াতের ব্যাপারে কি আপত্তি করা হয় এবং তাদের দিক থেকে কি ব্যাখ্যা বা জবাব দেওয়া হয়। একটা পর্যায়ে দেখলাম যে আপত্তির কিছু বিষয় তো অবশ্যই যৌক্তিক, কোনো সন্দেহ নেই। আর কিছু বিষয় এমন যেটা কারো বোঝার ভুল অথবা উপস্থাপনের ভুল। যেমন কখনো এমনও হয়েছে যে একটা কথা পূর্বাপর সামনে রাখলেই বোঝা যাচ্ছে যে এটা আসলে আপত্তিকর কোনো বিষয়ই না। কিন্তু জি, জি। আকবর বাদ দিয়ে ১-২টো বাক্য নিয়ে এমন একটা আপত্তি দাঁড় করানো হয়েছে, যা দেখলে মনে হবে যে মাওলানা মওদুদী মুসলমানই না, তিনি সর্বোচ্চ পর্যায়ের নাস্তিক বেঈমান, আল্লাহ হেফাজত করুন। তো একটা পর্যায়ে দেখলাম আমার কাছে যেটা মনে হলো যে নিঃসন্দেহে জামায়াতে ইসলামী বা যেকোনো সংগঠনের মধ্যে ১০০ থেকে ১০০% কেউ যদি চায় যে একদম নিখুঁত, একদম ত্রুটিমুক্ত, এই জামানায় এটা সম্ভব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় কাউকে এমন পাবে যে যিনি রাসূলের মতো এত নিখুঁত, এতটা ত্রুটিহীন, এটা কশিনকালেও সম্ভব না। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা গড়ে উঠেছেন, তাদের মতো নিখুঁত প্রজন্মও যদি কেউ খোঁজে, এটাও তো কশিনকালে সম্ভব না। তো ত্রুটি বিচ্যুতি, ভুলভ্রান্তি সব জায়গায়ই থাকবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে জামায়াতে ইসলামের মধ্যে যে ভুলভ্রান্তি আছে এগুলো অনেকগুলো এমন যেটা সংশোধন সম্ভব। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের গঠনতন্ত্র নিয়ে এখন থেকে অন্তত ৩ বছর আগে আমার একটা বিশ্লেষণমূলক লম্বা আলোচনা আছে, যেটা জামায়াতেরও একদম টপ টু বটম প্রায় সকলেই দেখেছেন এবং তারা এটার জন্য আমাকে ধন্যবাদও জানিয়েছেন। আমি দেখলাম তাদের গঠনতন্ত্র ইতিমধ্যে ২০১৯ পর্যন্ত সর্বশেষ ২২ বার পরিবর্তন করা হয়েছে। এমনকি মাওলানা মওদুদী যে দুস্তুর লিখে গিয়েছিলেন তার সাথে বর্তমান বাংলাদেশের গঠনতন্ত্রের কিছুটা পরিবর্তন আছে। এই পরিবর্তন কেন? এজন্যই তো যে তারা সংশোধন হতে চান বা যেখানে আপত্তি আছে এগুলোকে তারা স্কিপ করতে চান। এমনকি আমির জামায়াতের সঙ্গে আমার নিজের আলোচনা হয়েছে। তারাও বারবার বলেন যে আমাদেরকে আরো পরামর্শ দেন, আরো দিক নির্দেশনা দেন। আমরা যতদিন আছি আমরা পরিবর্তন গ্রহণ করতে আগ্রহী। এক জায়গায় আমরা স্থির থাকব না। বিশেষ করে এখন যদি আমরা দেখি বর্তমান জামায়াতে ইসলামী কাজ করার ক্ষেত্রে মাওলানা মওদুদীকেই মূল থিম হিসাবে সামনে রেখে দাওয়াত দিচ্ছেন, বিষয়টা কিন্তু এমন না। তাদের আলোচনা শুনলে দেখবেন বছরে ২ বারও হয়তো তার নাম মুখে আসছে না। বরঞ্চ তারা একটা গতিশীল সংগঠন, যারা বর্তমান যুগ চাহিদাকে সামনে রেখে একটা দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখেছি অধ্যাপক গোলাম আযম সাহেব, আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করুন। তার একটা বই আছে ইকামতে দ্বীন। সেই বইয়ের মধ্যে তিনি স্পষ্ট লিখেছেন যে মাওলানা মওদুদীকে আমরা আকীদার ইমামও মানি না, ফিকহি মাযহাবের ইমামও মানি না। তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা। আমরা তার কাঠামোর উপরে দল পরিচালনা করছি। কিন্তু আমাদের আকীদা হুবহু কোরআন সুন্নাহর আকীদা। এজন্য গঠনতন্ত্র এবং পরিচিতির মধ্যেও আছে
কোরআন সুন্নাহর আকীদাটাই আমাদের আকীদা। মাওলানা মওদুদী সাহেবের আলাদা কোনো আকীদা নিয়ে আমরা চলছি, বিষয়টা এমন না। এমনকি তিনি এটা বলেছেন যে মওদুদী সাহেবের কোনো লেখা নিয়ে যদি সমালোচনা করতে হয়, তাহলে ব্যক্তি মওদুদীর করেন, দলের কেন? কারণ এই দল হুবহু ১০০% তার চিন্তা এবং তার দর্শন নিয়ে চলে, বিষয়টা এমন না। তিনি নিজেও বলেছেন, "আমি দলের আমির হওয়ার পরও আমি তার ১০০% কথার সাথে একমত না। তার যে কথা কোরআন হাদিসের সাথে মিলে, আমি সেটা মানি, যেটা মিলে না সেটা মানি না।" তো আমরা যেহেতু একটা নির্দিষ্ট ঘরানায় বড় হয়েছি, এখানে জামায়াতে ইসলামের উপর যত আপত্তি, ১০০টা আপত্তির মধ্যে ৯৯.৯৯% আপত্তি হলো সেরেফ মাওলানা মওদুদীর লেখাকে কেন্দ্র করে। একটা পর্যায়ে যখন বুঝলাম যে না, মাওলানা মওদুদীর সেই কোনো ভুল বা কোনো বিচ্ছিন্নতার দায় দল নিবে না, এবং ১ম যেদিন রেজোলিউশন হয়ে আ এখানে যে কার্যবিবরণী আছে, এটা যেদিন পাস হয় মাওলানা মওদুদীর জীবদ্দশায়, সেখানে একটা রেজোলিউশন করে পাস হয়েছিল যে তার কোনো ফিক বা তার কোনো ব্যক্তিগত মত এটা জামায়াতে ইসলামী নিতে বাধ্য না। তো যার কারণে আমার কাছে মনে হয়েছে যে জামায়াতে ইসলামীর সঙ্গে কাজ করতে কোনো বাধা নেই। কারণ যে আপত্তিটা তাদের উপর করা হয়, এটা অনেকটাই বাস্তবসম্মত না। তো আমার দিক থেকে আমি ইনশাআল্লাহ আমার সর্বোচ্চটুকু দিয়েও কাজ চালাবো। আর যেখানে, যেখানে ভুল ত্রুটি দেখব, দৃষ্টি আকর্ষণ করব। এভাবেই তো পরিবর্তন আসবে। দূর থেকে গালি দিয়ে তো পরিবর্তন আসে না। একসাথে এসে বসলে, পারস্পরিক আলাপ আলোচনা করলে একসময় সর্বোচ্চ নিখুঁত জামাতে আল্লাহ চাইলে এই জামানা হিসাবে পরিণত হতে পারে ইনশাআল্লাহ। নিশ্চয়ই আপনি চমৎকার করে ব্যাখ্যা করেছেন কেন আপনি আসলে জামাতে এসেছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে ফ্যাসিবাদী সময়ে স্বৈরশাসনের সময়ে আপনি শেখ হাসিনার কারাগারে ছিলেন। আ আমরা দর্শকদের আবার একটু মনে করিয়ে দিতে চাই বিষয়গুলো আপনার মাধ্যমে যে আপনাকে কোন অভিযোগে কতদিন কিভাবে কারাগারে রেখেছিল? সেই কারাগারের সময়টা যদি আমাদেরকে একটু বলতেন। বাংলাদেশে নরেন্দ্র মোদীর যখন আগমন হয় ২০২১ সালের কথা এটা, ফেব্রুয়ারি মাসে। তার আগমনকে কেন্দ্র করে ইসলামপন্থীরা যেহেতু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমস্ত মুসলমানের মনেই, যারা প্রকৃত মুসলমান নিজেদেরকে দাবি করে, সবার হৃদয়ে বড় কষ্ট এবং বড় আঘাত আছে। বিশেষ করে গুজরাটের মধ্যে সে যে কসাইয়ের ভূমিকায় নেমেছে এবং হাজার, হাজার মুসলমানের রক্তে তার হাত রঞ্জিত হয়ে আছে। এটাকে কেন্দ্র করে সে সময় বাংলাদেশের আপামর জনসাধারণ কোনো বড় ইসলামী দল বা লিডারের ডাক ছাড়াই নিজেদের দিক থেকে ব্যাপক প্রতিবাদে তারা নেমেছিল। ১ম প্রতিবাদ হলো ঢাকায় বায়তুল মোকাররমের সামনে জুম্মার নামাজের পরে মুসল্লিরা প্রতিবাদে নামল। সেখানে তাদেরকে পাখির মতো গুলি করা হলো। এর প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসার ছাত্র এবং জনতা তারা প্রতিবাদে নামল, সেখানেও গুলি করা হলো। এক পর্যায়ে আন্দোলন সারা দেশে ছড়িয়ে গেল। তো মোদি বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিল যারা, বিশেষ করে তখন লিড দিয়েছিল অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামী। পরবর্তীতে মূল আন্দোলনের ডাক তারা দেয়নি, কিন্তু যখন মুসলমানদেরকে এই গুজরাটের কসাই বা হিন্দুত্ববাদের এই ক্রিয়নকের হাতে তাকে রক্ষা করার জন্য বা তার সম্মান বাঁচানোর জন্য মুসলমানদেরকে এভাবে গুলি করা হচ্ছিল, এর প্রতিবাদে হেফাজত যখন কিছু আনুষ্ঠানিক প্রতিবাদী মিছিল করল, আন্দোলন করল, এটাকে কেন্দ্র করে টার্গেট করে করে আলেমদেরকে গ্রেফতারির ধারা শুরু হলো। সে যাওয়ার পর থেকে মাত্র ৩ দিন ছিল দেশে, আলেমদেরকে গ্রেফতার করা শুরু হলো। এক পর্যায়ে গ্রেফতার করতে, করতে ৩,০০০-এর বেশি আলেম এবং তালেবুল ইলম আর আপামর জনতাকে জেলে নিয়ে ভরে ফেলল। ওই সময় ২০২১ সালের ৫ই মে, ঐতিহাসিক ৫ই মে রমাজানুল মোবারক ছিল। আমি তারাবির নামাজ পড়িয়ে মাত্র বাসায় গিয়েছি। ওই সময় বাসা থেকে আমাকেও ধরে নিয়ে আসলো। যদিও সেই আন্দোলনে সরাসরি আমি সম্পৃক্ত ছিলাম না। কিন্তু তারা শুধু আন্দোলনকে টার্গেট করেছে বিষয়টা এমন না, বরঞ্চ সেই হিন্দুত্ববাদীদের ইশারায় এবং দিল্লির ইশারায় এই দেশে যারাই ইসলামের পক্ষে আওয়াজ করেন, মাঠে ময়দানে যারা জাতিকে জাগ্রত করার চেষ্টা করেন এবং আগামী দিনে দিন বিজয়ের স্বপ্ন দেখান, সবাইকেই তারা টার্গেট করেছে। আমাকে গ্রেফতার করে নিয়ে গেল সিটিটিসি, কাউন্টার টেররিজম ইউনিট। এটা কত সালে? এটা ২০২১-এর ঐতিহাসিক ৫ই মে। আনার পরে রমাজানের শেষ দশকের দিনগুলো এবং ঈদের দিন পর্যন্ত আমি রিমান্ডে থাকলাম ১০ দিন পর্যন্ত। ২ ধাপে রিমান্ডে ছিলাম। এরপর আমাকে কারাগারে পাঠানো হলো। রিমান্ডের ১০ দিনও আমি বারবার তাদেরকে রিকোয়েস্ট করেছি যে, আমাকে যে ধরে আনলেন অভিযোগটা কি? বা কোন মামলা আমাকে দিলেন? অন্তত এতটুকু অবগত করেন। তারা আমাকে করেনি। যখন ১ম আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে দাঁড় করানো হয়, আমার ফ্যামিলি তো জানেই না যে আমাকে কোথায় ধরে এনেছে। এতটুকুও তাদেরকে ইনফর্ম করেনি। তো আমাকে যখন দাঁড় করানো হলো, স্বাভাবিকভাবে আমার উকিল ছিল না। ফ্যামিলি যেহেতু জানেই না, আইনজীবীও ধরতে পারেনি। ম্যাজিস্ট্রেট এক হিন্দু ভদ্রলোক। তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে, "আপনার কি কিছু বলার আছে?"
আমি বললাম, "আল্লাহর হস্তে আমাকে এতটুকু অন্তত অবগত করেন যে আমাকে কি অভিযোগে দাঁড় করানো হলো? না হলে আমি বলবই কি? আর আত্মপক্ষ সমর্থনই করব কি?" আমি অফিসারদেরকেও বারবার রিকোয়েস্ট করেছি, তারা আমাকে বলেনি। কিন্তু তিনি আর কিছু বললেন না, না বলেই আমাকে রিমান্ড মঞ্জুর করলেন। এমনকি মজার বিষয় ১০ দিন পর্যন্ত রিমান্ডে থাকলাম। যে অভিযোগ দেখানো হয়েছে এটা নিয়ে একটা প্রশ্নও করেনি। তারা একটা নাটক সাজালো যে বাংলাদেশের প্রখ্যাত ৪ জন আলেম, তাদের বক্তৃতা শুনে একটা ছেলে নাকি উজ্জীবিত হয়ে সে তরবারি নিয়ে সংসদ ভবন ভাঙতে গিয়েছে এবং সে নাকি চেয়েছে যে সে মূলত সংসদ ভবন ভাঙতে পারুক বা না পারুক সে শহীদ হবে, শহীদ হওয়ার স্বপ্ন নিয়ে। যদিও মজার বিষয়, বাংলাদেশের সবচাইতে সুরক্ষিত এরিয়া হলো জাতীয় সংসদের যে এরিয়াটা। কিন্তু একটা ফুটেজ অথবা তরবারির একটা ছবি অথবা এটার পক্ষে এমন কোনো আলামত যেটা পুরো দেশ গ্রহণ করবে, এরকম কোনো একটা আলামতও তারা দেখাতে সক্ষম হয়নি। যার কারণে পুরো বাংলাদেশে একটা হাস্যরসের খোরাক হয়েছে। কিন্তু সময়টা ছিল এমন, এখানে মামলা কি দিয়েছে এটা মুখ্য না। সবাইকে গণহারে গ্রেফতার করা হচ্ছে। তো যার কারণে সে সময় মামলাটা ছিল জাস্ট একটা উপলক্ষ, গ্রেফতার করবে এটা লক্ষ্য। এমনকি আমাকেও বলেছে যে, "আপনার নামে চাইলে আমরা অনেক মামলা দিতে পারতাম। কিন্তু এতটুকু অনুগ্রহ করলাম যে আমরা শুধু একটা মামলাই রাখলাম। তবে নিশ্চিত থাকেন ১.৫-২ বছরের আগে বের হতে পারবেন না।" তো অবশেষে আমাদেরকে কারাগারে নিল। এমন এক অমানবিক জীবন আমরা কাটিয়েছি। কারাগারে আমরা দেখতাম চোর, ডাকাত, খুনি, ধর্ষক তাদেরকে অন্তত বহু ক্ষেত্রে মানবাধিকারের কিছু বিষয়টা তারা পেত। কিন্তু আমাদের সাথে এমন আচরণ করত। ফাঁসির আসামিদেরকে যেভাবে রাখে, আমাদেরকে ঠিক সেভাবে কনডেম সেলের ভেতরে রাখত। আমাদের জন্য ভালো পানির ব্যবস্থা পর্যন্ত ছিল না। বাথরুমের পানি খেয়ে আমাদের থাকতে হতো। যেটা দিয়ে ওয়াশরুম ব্যবহার করবেন সেটা থেকেই পানি নিয়ে খেতে হতো। এক রুম। রাখার কথা ১ জন, কখনো ৭ জন পর্যন্ত রাখত। এমনভাবে আমাদের রাত কাটাতে হতো, কখনো দেখা গিয়েছে সাইড হয়ে শুয়েছি, সারারাত্রি একবারও সোজা হওয়ার সুযোগ নেই, কারণ সোজা হলে আরেকজনের গায়ের উপর উঠে যাব। জামাতে নামাজ একসঙ্গে পড়া যেত না। এত ছোট জায়গা, ৭ জন মানুষ একসঙ্গে জামাত পড়ার সুযোগ ছিল না। এমনকি অসুস্থ হলে চিকিৎসা পর্যন্ত হতো না। আমার হাতে একবার দাঁত হলো, হওয়ার কারণে এখান থেকে রক্ত পর্যন্ত বের হচ্ছিল। বারবার রিকোয়েস্ট করেছি, একবার অন্তত মেডিকেলে নেয়ার ব্যবস্থা করেন। কিন্তু জেলের ভেতরেই ডাক্তার আছে, কিন্তু একটাবারের জন্য নেয়নি। সবচাইতে কষ্টের জায়গা ছিল, মাঝে, মাঝে বিভিন্ন মানবাধিকার সংস্থার লোকেরা কারাগারে যেত। তারা ভিজিট করত এবং এই রিপোর্টগুলো তারা বিভিন্ন মিডিয়ায় বা আন্তর্জাতিক বিশ্বে পাঠাতো। কষ্টের জায়গা ছিল এটা। একটা বারের জন্য কোনো মানবাধিকার সংস্থার লোকেরা আমাদের ধারে কাছেও যায়নি। এমনকি জেলার সুপার তারা প্রতি সপ্তাহে একবার রাউন্ড দিত। তারা পর্যন্ত আমাদের ধারে কাছে আসতো না। মানে আমরা আলেম হয়ে এবং দ্বীনের পক্ষে কথা বলে এমন এক অপরাধ করেছি ওদের দৃষ্টিতে, এমনকি কষ্টের জায়গা ছিল, ঈদের দিন পর্যন্ত আমাদেরকে বের হতে দেয়নি। আমার মনে আছে রমজানের ঈদে তো আমি রিমান্ডেই, কোরবানির ঈদের সময় আমি কারাগারে। কাশিমপুর কারাগারে অনশনের ডাক দিতে হয়েছে আমাদের। যে ঈদের দিন অন্তত ঈদের নামাজটা পড়তে দাও। অন্তত অন্য কারো সাথে মিশতে দাও বা না দাও, আমরা যারা আছি, যাদেরকে এই একই মামলায় আনা হয়েছে, অন্তত আমরা একটু পারস্পরিক দেখা সাক্ষাৎ করি। তাও দেয়নি। অবশেষে অনশন করে, করে অধিকার আদায় করতে হয়েছে। ৩ টা মাস পর্যন্ত জানতামই না যে আমার ছোট, ছোট বাচ্চা, ছোট বাচ্চাটার বয়স ছিল ৬ মাস আমি যখন জেলে আসি। বড়টার ২ বছর। এটাই জানতে পারতাম না ওরা বেঁচে আছে না মরে গেছে, বাবা-মা কি অবস্থায় আছে, কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। করোনার অজুহাতে কোর্টেও নেওয়া হতো না। দেখা সাক্ষাৎও অ্যালাউ ছিল না। এমনকি অন্য আসামিদেরকে দেখা সাক্ষাতের বিকল্প হিসাবে প্রতি সপ্তাহে ১০ মিনিট ফোন করতে দিত। কারা কর্তৃপক্ষের মাধ্যমেই। আমাদেরকে সেটাও দিত না। দীর্ঘ ৩ মাস অতিক্রম করার পরে একটা চিঠি এসেছে বাসা থেকে। এর মাধ্যমে জানতে পেরেছি না এখনো জীবিত আছে। এই চিঠিটাও কারা কর্তৃপক্ষের হাত হয়ে এসেছে। জীবিত আছে এতটুকু জানতে পারলাম। এরও প্রায় আরো ৩-৪ মাস পরে ৬-৭ মাসের মাথায় গিয়ে একটু ফোন করার অধিকারটা পেলাম। তো এভাবে দীর্ঘ ১ টা বছর পর্যন্ত। ১ বছরে রমজানে ঢুকলাম। পরবর্তী বছরের পহেলা রমজান জেল গেট থেকে বের হয়ে আমরা ইফতার করলাম। এভাবে ১ টা বছর কেটে গিয়েছে সেই হাসিনার আমলে। দিলে বড় একটা স্বপ্ন ছিল যে সেই হাসিনাকে অন্তত বিচারের আওতায় আল্লাহ তাআলা দেখার তৌফিক দিবেন। কিন্তু দুঃখজনকভাবে এখনো পর্যন্ত সেই বিচার আমরা দেখতে পারিনি। তবে দুনিয়াতে না দেখলেও হাশরের ময়দানে দেখব ইনশাআল্লাহ। সত্যি আপনার এই যে পুরো ন্যারেশন আপনার যে আমাদের জানালেন দর্শকদের নিশ্চয়ই হৃদয় বিদারক। এটা আসলে আ নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের মনে রক্তক্ষরণ হবে আ আপনার এই কষ্টকর সেই সময়গুলোর কথা শুনে। যেই স্বপ্ন নিয়ে বা যে প্রত্যাশা নিয়ে এই বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে আপনি বলেছেন
আপনার একটা স্বপ্ন ছিল বা ইচ্ছে ছিল যে এই ফ্যাসিবাদের বিচার হবে এই বাংলার মাটিতে। যেই প্রায় ১.৫ বছর সময় পার হলো, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছিল, আপনার কি মনে হয় এই লম্বা সময়ে মানুষের যে প্রত্যাশার কিছুটা হলেও কি পূরণ হয়েছে? আমি আমার দিক থেকে যেটা মনে করি যে, যেদিন থেকে এই পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে, সেদিন থেকেই বিপ্লবের স্বপ্ন বা গণ-অভ্যুত্থানের স্বপ্নকে কবর দিয়ে দেয়া হয়েছে। ফ্যাসিবাদীরা যে দেশ থেকে পালালো কিভাবে? বড় একটা অংশকে আর্মি তাদের নিজেদের নিরাপত্তার ভেতরে রেখে, তারা তাদের দিক থেকে সর্বোচ্চ যা করা দরকার সেভাবে করে দেশ থেকে পার করিয়েছে। এমনকি পুরনো যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তাকে পর্যন্ত তারাই তো এই দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দিয়েছে। এটা তো তাদের দিক থেকে দরকার ছিল না। পুরো দেশের মানুষ যাদের বিরুদ্ধে ক্ষুব্ধ, তাদেরকে অন্তত আইনের মুখোমুখি করেন, আদালতের কাঠগড়ায় দাঁড় করান, এরপর বিচার স্বাভাবিকভাবে হলে যেদিকেই যাক, কিন্তু এভাবে তাদেরকে পার করিয়ে দেওয়ার ব্যবস্থা করা। সম্প্রতি আরেকজন মন্ত্রী, যিনি একেএম আব্দুল মোমিন, তিনি নিজে গিয়ে তিনি লাইভের মধ্যে বললেন যে বলেছেন। তাকে এই সরকারের লোকেরা এবং তারাই নিরাপত্তা দিয়ে দেশ থেকে পার করিয়েছে। এমনকি সর্বশেষ দেখলাম আমাদের ভাই শরীফ ওসমান হাদি, নির্মমভাবে তাকে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হলো। সেই আসামিদেরকে পর্যন্ত, সেই খুনিদেরকে পর্যন্ত দেশ থেকে পালানোর ক্ষেত্রে তারা কিভাবে সহায়তা করেছে এর বিভিন্ন তথ্য মিডিয়ায় পর্যন্ত উঠে এসেছে। তো মানুষ যে স্বপ্ন নিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল, আমার এখনো মনে পড়ে ঈদের নামাজ শেষ করে ডক্টর ইউনূস সাহেব বের হচ্ছেন। ওই সময় মানুষ ৫ বছর এটা বলে তারা নিজেদের মুগ্ধতা এবং নিজেদের আগ্রহটা তার প্রতি প্রকাশ করেছিল। অথচ এখন আপামর গ্রাম বাংলার লোকদেরকেও যদি জিজ্ঞেস করেন, ৫ বছর দূরের কথা, ৫ মাসের কথাও কেউ বলবে না। সবাই বিরক্ত। যে সংস্কারের স্বপ্ন দেখানো হয়েছিল, ১.৫ বছর অতিক্রম হলো, কোথায় সে সংস্কার? এমনকি নির্বাচন দোরগোড়ায়। এখনো নির্বাচন সুষ্ঠু হবে কিনা? এমনকি বিগত সময়ে যেরকম তামাশার নির্বাচন দেখেছি, এবার তার ব্যতিক্রম হবে এমন আশাও কিন্তু জাতি খুব বেশি করতে পারছে না। যে অস্ত্রগুলো লুট হয়েছিল বিভিন্ন থানা থেকে, বিভিন্ন জায়গা থেকে, এই সরকার এখনো সেগুলো উদ্ধার করতে পারেনি। এখনো প্রতিনিয়ত আমরা যেহেতু ওয়াজ মাহফিলের সুবাদে সারা দেশে ঘুরি, প্রতিনিয়ত ডাকাতি, ছিনতাইয়ের খবর বলতে গেলে প্রায় প্রতি রাত্রি আমরা দেখি। আমি নিজেও সাফার না করলে কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন এই পরিস্থিতিতে ইদানিং পড়িনি, আগে পড়লেও। তবে বাংলাদেশে অনেক প্রসিদ্ধ আলেম, আলোচক তারা গত কয়েক মাসের মধ্যেই বিভিন্ন জায়গায় ডাকাতির শিকার হয়েছেন। তো মানুষের জানের নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই, সম্মানের নিরাপত্তা নেই। দ্রব্যমূল্য ইতিমধ্যে বেশ অনেকের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। রমজান আসলে কি হবে আল্লাহ ভালো জানে। এখনো দুর্নীতি, করাপশন এগুলো দূর হয়নি। তো কোথায় সে সংস্কার? তা আমি মনে করি আগে যারা সরকারে ছিল তারা দিল্লির পক্ষে রোল প্লে করেছে। এখন যারা ক্ষমতায় আছেন তারা জনগণের পক্ষে কাজ করার চাইতেও পশ্চিমাদের আদর্শগুলোকেই জীবিত করার চেষ্টা চালিয়েছেন। যার কারণে এমন এজেন্ডাও তারা বাস্তবায়ন করেছেন যেটা এই দেশের মানুষ চায় না। জাস্ট আমি একটা উদাহরণ দেই। প্রাইমারি লেভেলে বাচ্চারা যাতে ধর্ম শিখতে পারে, অন্তত প্রাইমারি লেভেলে সে যাতে একটু সূরা কেরাত শেখে, কালেমা শেখে, নামাজ শেখে, ঈমানের মূলনীতিগুলো শেখে, এই চাহিদা দীর্ঘদিনের। আমরা এটার জন্য অনেক আন্দোলন, প্রতিবাদ সবই করেছি, বিভিন্নভাবে দাবি জানিয়েছি। এই সরকার এসে সেই দাবি তো পূরণ করলই না, তারা নতুন করে সিদ্ধান্ত জানালো যে এখন থেকে প্রাইমারি লেভেলে প্রতিটা স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কেন? কেউ তো এটা চাচ্ছে না যে আমাদের বাচ্চাগুলো প্রাইমারি লেভেলে গান বাজনা শেখা শুরু করুক। সবাই তো শিল্পী হবে না। গান তো সবার জীবনে সবসময় লাগবে বিষয়টা এমন না। কিন্তু মুসলমানের দেশ, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। এখানে কালেমা, ঈমান, নামাজ, রোজা এগুলো তো সবার লাগবে। পবিত্রতা, বাবা-মায়ের আদব, কায়দা এগুলো তো সবার লাগবে। তো যেটা সবার লাগবে এবং সবার চাহিদা সেটা পূরণ করছেন না। কিন্তু ভিন্নটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা পশ্চিমা সমর্থিত সরকার পশ্চিমাদের এজেন্ডার পক্ষেই কাজ করছেন। তো বিপ্লবের যে স্বপ্ন ছিল, যদিও বিপ্লব বলা যায় না, গণ-অভ্যুত্থান। গণ-অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল, স্বপ্নটা এখনো অধরাই রয়ে গেল। আগামী দিনে পূর্ণাঙ্গ একটা বিপ্লব লাগবে। আমি স্বপ্ন দেখি, এমন একটা বিপ্লব হবে যার পরে ইনশাআল্লাহ এই জাতির স্বপ্ন বাস্তবায়ন হবে এবং এতদিন পর্যন্ত যে সংস্কারটা হয়নি সেটা বাস্তবায়ন হবে। সর্বশেষ আমি যদি বলি, সেই ৭২-এর যে কুফরি সংবিধান মাথার উপর চাপানো আছে, মুজিববাদের ৪ নীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ,
এই সরকার এসেও কিন্তু এখনো সেটাকে বাদ দেয়নি। যদি আগামীতে যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তাদের কাঁধে এরকম দায়িত্বটা ছাড়ার চেষ্টা করছেন। কিন্তু এখন এই সরকার যদি বিপ্লবী সরকারের ভূমিকা পালন করত এবং এমন একটা সংবিধান প্রণয়ন করে যেত যেটা জনগণের চাহিদা মোতাবেক হবে এবং কোনো পক্ষপাত দুষ্ট না। কারণ রাজনৈতিক সরকাররা অনেক সময় পক্ষপাতমূলক আচরণ করেন, এটা না। তাহলে আমি মনে করি জাতি তাদেরকে দীর্ঘকাল স্মরণ করতেন, কিন্তু তারা এটা করতে পারেননি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার বক্তব্যে আমরা প্রায় সময় দেখি আপনি ভারতীয় আধিপত্যবাদ নিয়ে অনেক সোচ্চার, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনি কথা বলেন। গেল ১ মাস ধরে শহীদ শরীফ ওসমান হাদির যে মৃত্যুর বিষয়ে আপনি বেশ সোচ্চার এবং আপনি বলছেন তার অসমাপ্ত যে কাজ, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন। আমার প্রশ্ন হচ্ছে, আ ভারত তো আমাদের প্রতিবেশী, ৩ দিকের প্রতিবেশী, আষ্টেপৃষ্ঠে জড়িত বাংলাদেশের সাথে। যদিও তারা আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে বলেই দাবি করে। কিন্তু আ সচেতন মানুষ বলে যে তারা আধিপত্যবাদ কায়েম করার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে আ এই যে ভারতীয় আধিপত্যবাদ আ বাংলাদেশে, উম এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? সেটা একটু আপনি যদি আমাদেরকে বলেন। বাংলাদেশের ব্যাপারে ভারতের দৃষ্টিভঙ্গি কি, এটা আমরা বিজয় দিবসগুলোকে কেন্দ্র করে তাদের বিবৃতি সামনে রাখলেই সহজে বুঝতে পারি। নরেন্দ্র মোদী থেকে শুরু করে এরকম তাদের মূল নেতারা পর্যন্ত যখন বাংলাদেশের ১৬ই ডিসেম্বর যে বিজয় দিবস পালিত হয়, এটাকে তাদের বিজয়, ইন্ডিয়ার বিজয় বলে যখন উল্লেখ করেন, তখন আর বুঝতে বাকি থাকে না যে বাংলাদেশকে তারা নিজেদের একটা অংশ হিসাবে বা তাদের একটা রাজ্যের মতো করে বিবেচনা করতে চান, ভিন্ন কিছু না। তারা বারবার নিজেদেরকে যদিও বন্ধুরাষ্ট্র বলতে চান, কিন্তু আমরা দেখি আসলে নামটা বন্ধু হলেও কাজটা আসলে প্রভুর মতো তারা করতে চান। বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে কূটনৈতিকভাবে, এটা তো সমস্যার কিছু না। কিন্তু কেউ যদি বন্ধুর নামে প্রভু হতে চায়, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। ৭১ দেশভাগের যে ব্যাপারটা ঘটল, যেখানে শেষের দিকে এসে ভারত তাদের বাহিনী দিয়েও সহায়তা করল। এরপর শেখ মুজিবুর রহমান যিনি ক্ষমতায় আসলেন আওয়ামী লীগের পক্ষ থেকে, তার অনেক সমালোচনার দিক আছে, সন্দেহ নেই। কিন্তু এই দিকটা নিয়ে আমিও তার প্রশংসা করি, সেটা হলো তিনি ভারতীয় বাহিনীকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন। তারা চাচ্ছিল না ওই সময়ে দেশ ছাড়তে। তারা চেয়েছিল আরো দিন থাকবে এবং থেকে এখানে তাদের আধিপত্যকে আরো চূড়ান্তভাবে মজবুত করবে। কিন্তু তিনি যখন বুঝলেন যে এদেরকে থাকতে দিলে তার পরিণতি হয়তো মির্জাফরের মতো হতে পারে, দুদিন পর তার বিরুদ্ধেই তারা কোনো অবস্থান নিতে পারে। তো এক পর্যায়ে তিনি তাদেরকে দেশছাড়া করলেন। তো শুরু থেকে আজ পর্যন্ত ইন্ডিয়া কখনো বাংলাদেশকে স্বাধীনভাবে চলতে দেয়নি। কিছুদিন আগেও তাদের এক বড় নেতা ঘোষণা দিলেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে কিছু থাকতে পারে না। প্রতিবেশী রাষ্ট্র যেহেতু, তাদের রাজনীতি থেকে শুরু করে প্রতিটা বিষয়ে হস্তক্ষেপ করা, এটা আমাদের অধিকারের অংশ। এখান থেকেই তো আসলে বোঝা যায় যে তারা কোন মাত্রার আধিপত্যবাদে বিশ্বাসী। যদিও তিক্ত বাস্তবতা হলো, ইন্ডিয়ার সাথে আমাদের সীমান্ত ৪,০০০ কিলোর চাইতেও বেশি। তার মানে বাংলাদেশের মোট সীমান্তের বড় একটা অংশই হলো ইন্ডিয়ার সাথে। তো প্রতিবেশীকে তো আর চাইলে একদিনে পাল্টানো যায় না। হ্যাঁ, এটা যদি কখনো গায়বীভাবে আল্লাহ ঘটিয়ে দেন যে তাদের মধ্যেই ভাঙন হলো, সেটা তো ভিন্ন আলাপ। কিন্তু যতদিন পর্যন্ত ইন্ডিয়া আমাদের প্রতিবেশী হিসাবে আছে এবং ৪,০০০ কিলোর চাইতে বেশি জায়গা জুড়ে আমাদের সাথে তাদের সীমান্ত সম্পৃক্ত আছে, তো চাইলেই তাদের বিরুদ্ধে এখানে একটা তিক্ত অবস্থান বা মুখোমুখি অবস্থানে যাওয়াটা হয়তো সহজ না। কিন্তু এই দেশে যদি মেরুদণ্ডবাহী সরকার থাকতো, যারা তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলতো এবং তাদের সাথে যাদের দুশ্মনী, ওই দেশগুলোর সাথেও সুসম্পর্ক রেখে একটা ভারসাম্যের অবস্থানে থাকতো, আজকে ইন্ডিয়া এই পর্যায়ে আসতে পারত না। আমরা স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত দেখলাম তারা সবচাইতে বেশি আস্থা রাখে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে। এবং এজন্যই এখনো যারা আগামী দিনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের সাথেও যে ইন্ডিয়ার বোঝাপড়া নেই তা না। তাদের প্রধান নেতাও যে দেশে ফিরে আসলেন, ইন্ডিয়ার থেকে গ্রিন সিগন্যাল নিয়ে তারপরে তিনি দেশে ফিরেছেন, এগুলো তাদের লোকেরাই স্বীকার করছেন। তো যার কারণে অনেকের সাথেই তাদের একটা সম্পর্ক বা একটা ইদানিং বোঝাপড়া তৈরি হচ্ছে। কিন্তু তারা কারো উপর ওই ভক্তি আর আস্থা রাখতে পারছেন না যেটা আওয়ামী লীগের উপর রাখেন। তারা মনে করেন আওয়ামী লীগের মাধ্যমে এই দেশে তাদের আধিপত্যতা টিকিয়ে রাখা সম্ভব। এবং আমরা যারা আলেম ওলামা আছি, মাঠে ময়দানে কথা বলি, আমাদের বিরুদ্ধে ইন্ডিয়ার সবচাইতে বড় ক্ষোভ এখানে এসেই। আলেম তো বহুতই আছেন, কিন্তু সবাইকে নিয়ে জেলে ভরেছে, বিষয়টা তো এমন না। সবার বিরুদ্ধেই মামলা হয়েছে, বিষয়টা এমন না। কিন্তু যারা প্রতিবাদী কণ্ঠস্বর,
যারা দেশকে নিয়ে ভাবেন, মানবতার মুক্তি নিয়ে কাজ করেন, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেন, তাদেরকেই টার্গেট করা হয়েছে। আপনি শরীফ ওসমান হাদি ভাইয়ের কথা বললেন। বাংলাদেশে পলিটিশিয়ানের তো অভাব নেই, না। প্রতিটা এলাকায় এলাকায় আছে। তাহলে এই মানুষটাকে কেন টার্গেট করতে হলো, যিনি একজন স্বতন্ত্র প্রার্থী? তার বড় কোনো দল নেই, তিনি বড় কোনো দলের প্রতিনিধি না, তারপরও কেন টার্গেট করতে হলো? তার মানে তারা এমন কোনো মাথাকে দাঁড়াতেই দিবে না যেই মাথাটা তাদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। তাহলে একজন সাধারণ ব্যক্তি যিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে জনগণের ভালোবাসা নিয়ে আগাতে চাচ্ছে, তো ডেমোক্রেসিতেও যদি তারা বিশ্বাসী হতো, ডেমোক্রেসির মূল কথাই তো হলো জনগণই নির্বাচন করবে, তারা কার নেতৃত্বে চলবে, আগামী দিনে কাকে তারা নেতা মানবে। তো জনগণের হৃদয় তিনি যখন জয় করে ফেললেন এবং আধিপত্যবাদীরা বুঝতে পারল যে যেদিকে যাচ্ছে তাতে আগামী দিনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা শক্ত কণ্ঠস্বর, জোরালো আওয়াজ জাতীয় সংসদে ভূমিকা পালন করবে, ওই সময় তারা তাকে দিনে দুপুরে শুট করে মেরে ফেলল। আপনি চিন্তা করেন, একজন প্রতিবাদী মানুষ যিনি সারা দেশে প্রসিদ্ধ, সকলের ভালোবাসা পাচ্ছেন, তাকেই যদি এভাবে টার্গেট করতে পারে একজন অপ্রসিদ্ধ ব্যক্তি, যাকে কেউ চেনে না জানে না, জাস্ট ফেসবুকে একটা লেখা দিয়েছে, তার সাথে কেমন আচরণ করতে পারে? আমরা দেখেছি আমাদের ভাই আবরার ফাহাদ, বুয়েটের মেধাবী শিক্ষার্থী, কি নির্মমভাবে তাকে পিটিয়ে দিনে দুপুরে তাকে টার্গেট করে রাতের আধারে নিয়ে তাকে দিনে মানে এভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। এমনকি সেটার চূড়ান্ত বিচারও হয়েছে, এই দাবিও তো করা যাচ্ছে না। তাহলে এই যে ধাপগুলো বাংলাদেশে হলো, এমনকি সর্বশেষ ইসকনের যে আমরা একটা মানে ভয়ঙ্কর চেহারা দেখতে পেলাম, চট্টগ্রামে। এমনকি এই সরকারের সময় তাও তো চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হলো। তাকে গ্রেফতার করতে না করতে দিল্লি থেকে পর্যন্ত বিবৃতি চলে আসলো। অথচ আমরাও যে ভিকটিম ছিলাম, আমরাও যে মাজলুম ছিলাম, কই আমাদেরকে নিয়ে কেউ কোনো বিবৃতি তো দিল না। আমাদের দুঃখের ব্যাপার, কোনো মুসলিম রাষ্ট্র পর্যন্ত এই কাজটা করল না। অথচ বাংলাদেশের প্রসিদ্ধ আলেমরা, সবচাইতে বড় বড় আলেমরাও বছরের পর বছর কারাগারে জেল খাটলো এবং মানবাধিকার বঞ্চিতভাবে কিন্তু একটা বিবৃতি দিল না। তাহলে ইসকন বিগত সময়ে যে অবস্থানে গিয়েছে, সিলেটের একজন ইমামকে, ওসমানীনগরের একজন ইমাম আব্দুর রহমান মোগলাবাজারি, তাকে ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে গলা কেটে হত্যা করে ফেলা হয়েছে, বিচার হয়নি। কত মসজিদে পর্যন্ত দাঙ্গা করা হয়েছে, বিচার হয়নি। এখনো পর্যন্ত ইসকনের বিরুদ্ধে কথা বললে উল্টো তাকে আরো বিভিন্ন ঝামেলায় পড়তে হচ্ছে। এমনকি আমরা বিগত সময়ে দেখেছি তাদের জাল এমনভাবে বিস্তৃত করেছে, বহু সাংবাদিক পর্যন্ত একান্ত আলাপচারিতা আমাদেরকে বলেছেন যে আমরা একটা রিপোর্ট করতে গেলে পর্যন্ত হাজারবার ভাবতে হতো। সিলেটের সাগর রুনি সাংবাদিক দম্পতিকে হত্যা করা হয়েছে, আজও পর্যন্ত বিচার হয়নি। শতবারের বেশি তাদের প্রতিবেদনটা শুধু পেছানো হচ্ছে, আজ দিবে কাল দিবে, এখনো দেওয়া হচ্ছে না। তাহলে প্রতিটা ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, তারপর এই দেশের গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষেত্রে, বাহিনীরগুলোর ভেতরে যেভাবে তারা তাদের জাল বিছিয়ে দিয়েছে, এমনকি তাদের বিরুদ্ধে যারাই কথা বলেছে, আমরা তো তাও বেঁচে আছি, অনেককে তো গুম করে ফেলা হয়েছে, লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তো ভারতীয় আধিপত্যবাদ এই অঞ্চলের জন্য অবশ্যই বড় মাথা ব্যথার কারণ। আমি মনে করি আগামী দিনে যদি এমন কোনো সরকার আসে যারা একটা ব্যালেন্স করবে, প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না, এদের সাথে ডাইরেক্ট মুখোমুখি অবস্থানে না গেলেও একটা ব্যালেন্সের সম্পর্ক করবে অনেকগুলো রাষ্ট্রের সাথে, বিশেষ করে মুসলিম বিশ্বের পারস্পরিক ঐক্যকে এমন একটা পর্যায়ে যদি নেওয়া যেতে পারে যে ইন্ডিয়া চিন্তা করবে বাংলাদেশের গায়ে টাচ করলেও জবাব দেওয়ার মতো শক্তি ইতিমধ্যে তৈরি আছে। এভাবে যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকতে পারে, আমি মনে করি নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস, ইসকন তারা মুসলমানদের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়ার সাহসী করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি খুবই চমৎকার করে আসলে বলেছেন। নিশ্চয়ই এগুলো লাখো কোটি মানুষের মনের ভাষা আপনি প্রকাশ করেছেন। আ আমরা বাংলাদেশ অংশের আলোচনা শেষ করব। তার আগে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই। আপনি জানেন যে দোরগোড়ায় ১ মাসেরও কম সময় বাকি আছে নির্বাচনের। ডামাডোল বাজছে, উম প্রতীক বরাদ্দ হয়ে গেছে। নির্বাচনে যে প্রচারণা সেটিও চলছে। সবকিছু মিলিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে আসলে অবস্থা কেমন। আপনার দৃষ্টিকোণ থেকে আ আমরা একটু পর্যালোচনা জানতে চাই যে সামগ্রিকভাবে নির্বাচন আসলে কেমন হতে পারে, কিংবা আ বিএনপি কিংবা জামায়াত জোট নিয়ে অনেক আলোচনা হচ্ছে আরকি। কোন দিকে পাল্লা ভারী হতে পারে? সামগ্রিক সংক্ষেপে একটু নির্বাচনী বা লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে কিনা সামগ্রিক যদি আপনি আমাদেরকে একটু পর্যালোচনা জানান। বাংলাদেশের নির্বাচন যদি এবার সুষ্ঠু হয় এবং জনগণের প্রত্যাশা যদি বাস্তবায়ন হয়, আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে আমরা যেমন দেখেছি ব্যাপক একটা পরিবর্তন, ইসলামপন্থীদের উত্থান বা এই আওয়ামী লীগ বিএনপি ব্লকের বাইরে গিয়ে ভিন্ন এক শক্তির উত্থান, ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনেও সেটা হবে।
আল জাজিরার একটা বিশ্লেষণ ইতিমধ্যে হয়তো অনেকেই দেখেছে যে জরিপগুলোকে সামনে রেখেও তারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জামায়াত আর বিএনপির অবস্থান একদম কাছাকাছি পর্যায়ে চলে এসেছে। এমনকি জরিপ তো আর সবাইকে নিয়ে করা হয়নি, বাস্তবতা এবার যেহেতু শুধু জামায়াত একা না, বরঞ্চ ইসলামপন্থী শক্তিদের একটা বৃহৎ ঐক্য হয়েছে। তো যার কারণে এবারের নির্বাচনে ইনশাআল্লাহ জামায়াত ইসলামের যে জোটটা তারই এগিয়ে যাবে, এটা আমার ধারণা। তবে আপনি লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছিলেন, এটা নিয়ে আমাদের আশঙ্কা আছে। আপনি দেখেছেন জামায়াতের আমিরের আসনে পর্যন্ত সম্প্রতি বিএনপির লোকেরা মা বোনদের গায়ে পর্যন্ত হাত তুলেছে, অথচ এটা নিয়ে সরকারের আমরা শক্ত কোনো অবস্থান দেখতে পাইনি। তো এভাবে যদি পেশি শক্তির জোরে মাসল পাওয়ার দিয়ে যদি কেউ নির্বাচন করতে চায়, ইতিমধ্যে কালো টাকার ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় বস্তার পর বস্তা টাকা ঢালা হচ্ছে। এভাবে যদি নির্বাচন করা হয় তাহলে তো আর এটাকে সুষ্ঠু নির্বাচন আসলে বলা যায় না। বিগত সময়ে দেখেছি কেন্দ্র দখল করে ভোট জালিয়াতি করেও অনেকে পাওয়ারে গিয়েছে। তবে আসার জায়গা হলো বাংলাদেশের তারুণ্য এখন সচেতন। এই যে বাংলাদেশ জেনজির হাত ধরে নতুন যে বাংলাদেশ গড়ে উঠেছে, এখানে তরুণরা যেহেতু সচেতন এবং সোচ্চার এবং অধিকাংশ মানুষ তারা এখন কিছুটা পড়ালেখা করে, চারদিকে নজর রাখে এবং একটা ভারসাম্যমূলক বিশ্লেষণ করার চেষ্টা করে। এখান থেকে আমি আশাবাদী আগামী নির্বাচনে ইসলামপন্থীদেরই ব্যাপক জাগরণ হবে। বিশেষ করে আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ে কয়েকটা নির্বাচনে পরাপর তারা মানে পরাজয় বরণের পরে এখন নির্বাচনের মনোবলই হারিয়ে ফেলেছেন। সর্বশেষ আকচুন নির্বাচন তারা এটা রিট করে অপচেষ্টা করেছেন যে এটাকে বিলম্বিত করা যায় কিনা, পেছানো যায় কিনা। তাহলে সেক্ষেত্রে যা হয়েছে এই নির্বাচনেও তা হবে। মজার বিষয়, এ নির্বাচনে ভোটারদের বড় একটা অংশই এমন যারা অতীতে কখনোই ভোট দেয়নি। আমি নিজেও কিন্তু এমন। অতীতে ভোট দেওয়ার আমরা কখনো সুযোগই পাইনি। এই শক্তিটা কাদেরকে ভোট দিবে এটার ব্যাপারে কিন্তু এদের কোনো আইডিয়া নেই। তারা তো বিচার করছে সেই ৯০ দশকের মাথা নিয়ে, পুরনো যুগের মাথা নিয়ে। কিন্তু ইতিমধ্যে যে যুগ পরিবর্তন, যুগ চাহিদা পরিবর্তন, এটা তারা বুঝতে পারছে না। আমার ধারণা ১২ই ফেব্রুয়ারি এটা তারা বুঝতে পারবে এবং আগামীতে ব্যাপক একটা পরিবর্তন হবে। ইতিমধ্যে শুধু বাংলাদেশ না, বিশ্বের বড় বড় রাষ্ট্রের প্রতিনিধিরাও তারা যে হারে সাক্ষাৎ করছেন, বিভিন্ন সময় তাদের আশপাশে আসছেন, তাতেই বোঝা যাচ্ছে তাদের মাথায় আছে যে আগামীতে একটা পরিবর্তন আসতে পারে। আমি দৃঢ়ভাবে আশাবাদী আগামীতে ইসলামপন্থীরাই ক্ষমতায় আসবেন ইনশাআল্লাহ। একান্ত বাই চান্স যদি তারা ক্ষমতায় নাও আসেন, শক্তিশালী বিরোধী দল যদি হনও, বাংলাদেশের কালচার আমরা দেখেছি, এবার যারা বিরোধী দল পরের বার তারাই ক্ষমতাসীন দল। আর যারা ক্ষমতায় যায় অধিকাংশ তো ২টা দলে গিয়েছে, এই হারে দুর্নীতি, চাঁদাবাজি, খুন করে। ইতিমধ্যেই চাঁদাবাজির আমরা ভয়ঙ্কর অবস্থা দেখেছি। দিনে দুপুরে ব্যবসায়ীর মাথা থেতলে তাকে হত্যা করার দৃশ্য দেখেছি। তো ক্ষমতায় যাওয়ার আগেই যদি এগুলো হয়, তাহলে ক্ষমতায় যাওয়ার পর কি হতে পারে এটা সহজে অনুমেয়। এই চরিত্র যদি সামনে আসে তাহলে আমার তো ধারণা ৫ বছরও পূরণ করতে পারবে কিনা সন্দেহ আছে। এক ফ্যাসিবাদীকে যেভাবে তাড়িয়েছে, আগামী দিনেও যারা ফ্যাসিবাদী হতে চাইবে, ইনশাআল্লাহ শহীদরা তো মরে না। আমাদের ভাই আবরার ফাহাদ, ওসমান হাদি, আবু সাঈদরা আবারও নতুন নতুন রূপ নিয়ে জীবিত হয়ে ইনশাআল্লাহ ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কারণ শহীদরা বিপ্লবীদের হৃদয়ের ভেতর জীবিত থাকে, তাদের ভেতরে এক বিপ্লবী চেতনা জাগ্রত করতে থাকে। তো তারুণ্য যেহেতু সচেতন, আর কোনো ফ্যাসিবাদীর জায়গা এখানে হবে না। আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশই হবে ইনশাআল্লাহ। আমরাও প্রত্যাশা করি নতুন সুন্দর একটা বাংলাদেশ আমরা দেখব, তেমনটাই প্রত্যাশা করি। মোহতারাম, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য, আমাদের স্টুডিওতে আসা। আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের জন্য শুভকামনা। আবারও দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন সকলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। নিশ্চয়ই আমাদের এই পুরো আলোচনাটি আপনারা উপভোগ করেছেন, নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছেন। দেখা হবে পরের পর্বে অন্য কোনো বিশেষ অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।